আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের বিপক্ষে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের। পেহেলগামে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার মোদির। তলোয়ার নয়, চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-০ তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। এবং যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। ভারতের আগেই নেওয়া বিভিন্ন পদক্ষেপের জবাবে ভিসা, বাণিজ্য ও আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানও। ভারতের বিপক্ষে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাফিস ইফতেখারের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল দিল্লি। এরই জেরে পাকিস্তানও কড়া অবস্থানে গিয়ে ভারতের সাথে ভিসা, বাণিজ্য, আকাশসীমা থেকে শুরু করে কূটনৈতিক ইস্যুতে বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দেশটি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসাও বাতিল করেছে ইসলামাবাদ। সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তিও স্থগিত করেছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় কূটনীতিকদের সংখ্যা কমে ৩০ জনে নামিয়ে আনা হয়েছে এবং প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পানির প্রবাহ অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করা হবে। পাকিস্তান বলছে, পেহেলগাম হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে ভারতের কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। পাকিস্তানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে। কাশ্মীরে হামলার পর থেকেই চলছে চিরুনি অভিযান। এমনই এক অভিযান চলাকালে বৃহস্পতিবার সকালে উধমপুরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ভারতীয় সেনা সদস্য ঝন্টু আলী শেখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বিহারে এক জনসভায় নিহতদের স্মরণে তিনি প্রার্থনা করেন। মোদী বলেন, ভারত হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন করা যাবে না, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। ৩-০ তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারবে তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শীর্ষ 10টি ধনী দেশের একটি কাতার। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হতে চায় বাংলাদেশ। কাতারে খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এমন বার্তা আগেই দিয়েছেন অধ্যাপক ইউনুস। বৃহস্পতিবার রূপান্তরশীল বিশ্বে যুব নেতৃত্বে শক্তিশালীকরণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত আলাপচারিতা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে একক বক্তা ছিলেন অধ্যাপক ইউনুস।
So that's the power. You can, in imagination, you can do anything you want. তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। পরিবর্তনের জন্য চিন্তা করা বাদ দেয়া যাবে না। নিজের জন্য চিন্তা করতে হবে, রাষ্ট্রের জন্য চিন্তা করুন। চিন্তা করাটা একটা ক্ষমতা, এই ক্ষমতাই তরুণদের পরিবর্তন করবে। যে কোনো চাকরি ভুল ধারণা। ভালো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সবাই ভালো চাকরি চায়। চাকরির পরে পদোন্নতি। চাকরিতে পদোন্নতি হচ্ছে একটা ফাঁদ। অথচ আপনি একজন মানুষ, আপনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন। তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন হবে না, পৃথিবী পরিবর্তন হবে চিন্তা শক্তি দিয়ে। চাকরির পেছনে না ঘুরতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, জীবনটা খুব ছোট, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী তার এক ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করেছেন। কাতার সরকার জানিয়েছে, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি কাতারের পূর্ণ সমর্থন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা দেশের তরুণ জনগোষ্ঠীর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কাতারের সহায়তা আশা করেন। তিনি বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়ে তোলার জন্য কাতারের সমর্থন প্রয়োজন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা যাতে করে দ্রুত নিজ দেশে যেতে পারে সেজন্য কাতারের সমর্থন চান। দুই নেতা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পণ্য পরিবহনের জন্য 3টি আন্তর্জাতিক বিমানবন্দরকে সুনির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শুধু যাত্রী নয়, আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনে সুনির্দিষ্টভাবে ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। কাতারের দোহায় একটি কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে দোহায় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান উপদেষ্টা কিছু কিছু বিষয় তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে সমস্যার সমাধান করে দেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের জন্য একটি আলাদা অ্যাপ করা হবে, যেখানে সব দেশের প্রবাসীরা তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা জানাবেন। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তি একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায়, আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে, সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 15 বছর নির্যাতিত ও জুলাই আগস্টে নিহতদের বলিদান নষ্ট হতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রংপুর বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে সারা দেশেই কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের তৃতীয় ও শেষ দিন কর্মশালা ছিল ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার নেতাদের নিয়ে। যথারীতি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি, সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে 100-র মতন শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে।
বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। আপনি নেতা, জনগণ না থাকলে আপনি নেতা, জনগণ না থাকলে আপনি কিসের নেতা, কেমন নেতা আপনি? তারেক রহমান বলেন, বিএনপি সবসময় সংস্কারকে অগ্রাধিকার দেয়। 31 দফায় রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন আসছে বিস্ময়কর এক খবর পেয়ে। লাউ গাছের গোড়ায় ফলেছে শত শত লাউ। নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজর দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শীত লাউয়ের মৌসুম শেষ, ফলন শেষে গাছটি মৃতপ্রায়। ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেয়া লাউ। সবকিছুই স্বাভাবিক। এর মধ্যেই বাড়ির মালিক লক্ষ্য করলেন অস্বাভাবিকভাবে গাছের গোড়ায় ফলেছে অসংখ্য লাউ। কিন্তু এখন লাউ আছে, দেখেন ছোট ছোট হতে আছে, কিন্তু এখন বন্ধ নেই। এইসব ডালটা কিন্তু এখনো হচ্ছে ওইভাবেই। এই যে এখনো হচ্ছে, এখনো হচ্ছে ওইভাবে। গণেছেন কি কটা হয়েছে? 100-র উপরে। মূল গাছ তো এটাই? মূল গাছ ওইটা। বিচি কি বাজার থেকে কেনা ছিল না? বীজ কিনে চারা বানানো বাড়ি। আচ্ছা, মানে আমার আরো প্রজেক্ট সেই সব জায়গায় লাগাইছিলাম, এটা এই জায়গায় লাগাইছিলাম। তো অন্য প্রজেক্টে কি এরকম? না, এরকম হয়নি। সে প্রজেক্ট সব লম্বা লম্বা বড়টাই হয়েছে, কিন্তু এরকম গুড়াই হয়নি। হঠাৎ করে এই নিচে এরকম হওয়াটা আসলে আমরা ভেবে এখনো দেখিনি। আপনারা কি এর আগে দেখেছেন এরকম কোনো? এটাই প্রথম। এটা তো স্বাভাবিক লাউ, নরমাল লাউ। বিষয়টি সম্পর্কে জানতে ভিডিও কলের সদর উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তো দুজনই আমার সাথে অনলাইনে আছেন। আমি আপনাদেরকে একটা গাছের গোড়াতে, এই যে আপনি দেখেন, এটা আসলে জেনেটিক্যাল যে বিষয়টা, এটা আসলে গবেষণা না করলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কি, গোড়ায় যে এভাবে একসাথে এতগুলো সেল ডিভিশন মানে একটা যেভাবে করছে, এটা আসলে নরমালি তো হয় না। আমরা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গেও ভিডিও কলে কথা বলি। আমার কাছেও মানে অস্বাভাবিক লাগতেছে যে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। এটা আমার সাবজেক্ট না, এটা হর্টিকালচারিস্ট যারা লাউ এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে তারা হয়তো দিতে পারবে। না, বিষয়টি সম্পর্কে কেউ কোন রকম ধারণা দিতে পারছিলেন না। আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদি মাসুদের। শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে, উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তখন সে বেঁচে থাকার জন্য নিচের গোড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে। প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে। ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে। বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি। কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি, কেন এরকম হয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো একটা ব্যাখ্যা সন্তোষজনক পেতেও পারি। আপাতত যশোরের চাষরা রূপদিয়া থেকে এ পর্যন্ত। শাইখ সিরাজ, চ্যানেল। এবার রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025 প্রসঙ্গ। প্রথম টেস্টে জয় না পাওয়ায় সিরিজে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য শুক্রবার চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে ক্রিকেট দলও একই দিনে যাবে। টেস্ট শুরু হবে 28 এপ্রিল সকাল 10টায়। এই টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে এসেছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন, তাদের শূন্যস্থান পূরণ করতে দ্বিতীয় টেস্টের সুযোগ পেয়েছেন দুজন। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ঠাঁই না পাওয়া ওপেনার জাকির হাসানের বদলে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য আরও একবার জাতীয় দলে ফিরেছেন বিজয়। ওদিকে পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন পেসার নাহিদ রানা। তার বদলে প্রথমবার টেস্ট দলের ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দেশের হয়ে 4টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে 28 বছর বয়সী তানভীর ইসলামের।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দেশের পর্যটন ও এভিয়েশন খাতের বিকাশ বাড়াতে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজন করেছে বিউটিফুল বাংলাদেশ রান 2025। ভোরে এই আয়োজনের উদ্বোধন হয়। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ইভেন্টে অংশ নেন পর্যটন খাত কর্মী ও দৌড়বিদরা। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা এই প্রতিপাদ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 42তম জাতীয় সম্মেলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই সম্মেলনে সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশ নেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও ফ্যাসিবাদী শক্তি যাতে আর গড়ে না উঠতে পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিশ্বে শান্তি ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয় জাতীয় সম্মেলনে। গাজীপুরে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেছেন ডুয়েট শিক্ষার্থীরা। সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে শিক্ষাগত, পেশাগত, কাঠামোগত পার্থক্য রয়েছে। তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক করা অপ্রাসঙ্গিক। এরই পরিপ্রেক্ষিতে নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বাড়ানোর দাবি জানান ডুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখা সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। এবার রয়েছে কৃষি সংবাদ। সাতক্ষীরার আম গাছে মুকুল আসা ও আম পাকা শুরু করে দেশের যে কোনো এলাকার চেয়ে আগে। আবার বর্ষার আগেই আম পাকায়, সে আমের স্বাদও অনেক বেশি। কিন্তু বিপত্তি এই আম বিপণন নিয়ে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েক বছর সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আম সংগ্রহ ও বিপণনের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, যাতে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক আম কেউ বাজারজাতকরণ না করতে পারে। এবছর এখনো আম ক্যালেন্ডার প্রকাশ করেনি প্রশাসন, তবে এর মধ্যেই স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। কিন্তু বিপত্তি বেঁধেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে। আচার এবং টকডাল খাওয়ার জন্য আমটা বিক্রি হয়, কিন্তু এই আমটার পরে আমাদের কম বেশি ফরমালিন বলি, আপনাদের এসব বলি যে আমটা তো ধরা হচ্ছে। এবছরটা আমরা ব্যবসাটা ঠিক মতো করতে পারতেছি না, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রোডে ঘাটে হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের আটকে আমাদের মালটা হচ্ছে নষ্ট করে দিচ্ছে। এই আমগুলো নেই, যদি আমরা এক্ষুনি বিক্রি না করি, ল্যাংড়া, হিমসাগর, গোবিন্দ উঠে গেলে এগুলো আর বিক্রি করা যায় না। সরকারের কাছে আমরা একটা নিবেদন করব যে আমাকে যে বৈশাখে আমটা প্রথমে ওঠে, গুটি যেটা বলে, সরকার যদি কোনো ডেট না দিয়েই কৃষকের আগে ভাঙার অনুমতি দেয়, তাহলে কৃষক লাভবান হবে। বিভিন্ন কোম্পানি জুস, আচার বানানোর জন্য স্থানীয় জাতের গুটি কাঁচা আম সংগ্রহ করে, তাই নির্বিঘ্নে আম বিপণনের দাবি ব্যবসায়ীদের। যে গুটি আমগুলা দিয়ে আচার তৈরি হয়, জেলি তৈরি হয়, আম সত্ত্ব, কেউ টক ডাল খায়, জেলা প্রশাসনের কাছে একটি আবেদন, আমাদের আকুল আবেদন, এই আমগুলা যেন নষ্ট না করে। সাতক্ষীরার হিমসাগর ও গোবিন্দভোগ আম সুস্বাদু বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেগুলো গুটি স্থানীয় জাত, সেগুলোকে জ্যাম, জেলি এবং আচার প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। কাজে এগুলোতে কোনো বিধি নিষেধ নেই। যদি কেউ কখনো এগুলোর বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তারা উপজেলা প্রশাসন বা কৃষি অফিসের সহযোগিতা নিতে পারেন। গুটি আম স্থানীয় পর্যায়ে বাজারে বিক্রি করা হচ্ছে। প্রশাসন এবং কৃষি অফিস তদারকি করছে বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে তালগাছ। জয়পুরহাটে তালগাছের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, বাড়ছে তালের রসের চাহিদাও। তবে গাছিদের অদক্ষতায় ব্যাহত হচ্ছে পাখির প্রজনন। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহের পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেলের রিপোর্ট।
একসময় গ্রাম বাংলায় সারি সারি তাল গাছে দেখা মিললেও কালের পরিক্রমা আর মানুষের অদূরদর্শী আচরণে কমেছে এই গাছ। জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবিতে এখনো টিকে আছে সারি সারি তাল গাছ, চলছে রস সংগ্রহ। বিকেল হলেই রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হয় তালের রস। 16টা গাছে রস সংগ্রহ করবো হলো 70 থেকে 80 লিটার, বিক্রি হয় হলো রস প্রতি লিটার 50 টাকা 60 টাকা লিটার। রস বাজারে বিক্রি করি আর কিছু রস গুড় করি। রস বিক্রির অর্থেই চলে অনেক বিক্রেতার সংসার। এই রস বেচে আমার সংসার সচ্ছলভাবে চলে। দূর দূরান্ত থেকে রস খাওয়া আসে। নিরাপদ পদ্ধতিতে সংগ্রহ না করলে তালের রস পানে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই রসটা যদি 2-4 দিন পরে রেখে খায় তা এটার কিছু ক্ষতিকর দিক থাকে এবং সেটা অনেকটা নেশা জাতীয় দ্রব্যের মতো পর্যায়ে পড়ে যায়। নিপা ভাইরাসের মতো একটা মারাত্মক ভাইরাস এই বাদুড়ের লালার মাধ্যমে ছড়ায় এবং মানুষ যদি এই রস পান করে তাহলে মানুষের মৃত্যু ঝুঁকি হওয়ার অনেক সম্ভাবনা আছে। জীববৈচিত্র্য রক্ষায় তালের রস সংগ্রহে সতর্ক হওয়ার পরামর্শ পরিবেশবাদীদের। গ্রীষ্মকাল হচ্ছে বাবুই পাখির প্রজন্ম ঋতু। তাদের রস সংগ্রহ করতে গিয়ে যেন তাদের প্রজন্ম বাধাগ্রস্ত না হয়। বজ্রপাতগুলি বেশিরভাগই তাল গাছের উপর পতিত হয়, এজন্য প্রাকৃতিক কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাই সকলকে অন্তত একটি করে এই উপকারী তাল গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী তাল গাছ রোপণের তাগিদ সচেতন মহলের। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার 6 ম্যাচের ইউথ ওডিআই সিরিজ শুরু হচ্ছে শনিবার। ইতোমধ্যে ম্যাচ ভেন্যু হাম্বানটোটায় পৌঁছে অনুশীলনও করেছে বাংলাদেশের যুব দল। হয়েছে সিরিজের ট্রফি উন্মোচন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে নেতৃত্ব দিচ্ছেন এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম। হেড কোচ হিসেবে আছেন সফল কোচ নাভিদ নেওয়াজ। হাম্বানটোটায় শনিবার বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে ম্যাচ। এরপর দ্বিতীয় ওডিআই ম্যাচটি হবে 28 এপ্রিল। পরের 4টি ম্যাচ হবে মে মাসের 1, 3, 6 ও 8 তারিখে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ইউথ ওডিআই সিরিজের 6টি ম্যাচই হবে হাম্বানটোটার মাঠে। সিরিজ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে 103 রানে জিতেছে যুবারা। ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে এই উপমহাদেশের ক্রীড়াঙ্গন। সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের জন্য নিন্দা ও শোক প্রকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে স্থবিরতাও তৈরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই স্থগিত ঘোষণা করা হয়েছে সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাউথ এশিয়ার অ্যাথলেটিক্সের আসর। জুড়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ 1 বছরের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার অঙ্গীকার আবারও ব্যক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলার মতো পরিস্থিতি থাকবে কিনা তা বিবেচনার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে সহ সভাপতি রাজীব শুক্লা। ওদিকে পেহেলগাম ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এক উগ্রবাদী সংগঠনের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় অভিযোগ করেছেন ভারতীয় দলের কোচ ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের বিপক্ষে যুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের। পেহেলগামে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার মোদির। তলোয়ার নয় চিন্তা শক্তি দিয়ে বিশ্বকে বদলে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। ৩-0 তত্ত্বের বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের তাগিদ। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলেন তারেক রহমান। 31 দফা বাস্তবায়নে নেতা কর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান। এবং যশোর সদর উপজেলার রূপদিয়ায় লাউ গাছের গোড়ায় শত শত লাউ। বিস্ময়কর খবরে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষের ভিড়। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।